ধরেন 1998 সালে কেউ এসে আপনাকে বললো যে ভাই ভবিষ্যতে এমন একটা কোম্পানি আসবে যে কোম্পানির সাথে মানুষজন তাদের ব্যক্তিগত গাড়িগুলো শেয়ার করবে, শুধু শেয়ারই করবে না, শেয়ার করার মাধ্যমে বেশ টাকা পয়সা ইনকাম করবে। আপনি কি বিশ্বাস করতেন? হয়তো না। ঠিক এমন একটা অদ্ভুত আইডিয়া নিয়ে কাজ শুরু করেছিল ট্র্যাভিস কালানিক এবং গ্যারেট ক্যাম্প, যার নাম ছিল উবার। সাধারণত মানুষ সেই সময় ট্যাক্সির উপর নির্ভর করতো, কেউ কেউ পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভর করতো, যেমন ছিল বাস। কিন্তু তারা এমন একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করলো যেটা ছিল একদমই নতুন, একদম 0 to 1, অর্থাৎ কোনো কিছুই নেই, সেখান থেকে একটা নতুন আইডিয়া বের করা এবং সেই আইডিয়া নিয়ে কাজ করা, শুধু কাজ করে না, বাস্তবায়ন করা, 0 থেকে 1-এ যাওয়া। আচ্ছা চলেন আর একটা নতুন গল্প বলি। ধরেন 2007 সালের দিকে কেউ একজন এসে আপনাকে বললো যে ভাই ভবিষ্যতে এমন এক ধরনের ফোন বের হবে যে ফোন দিয়ে শুধু কল করা বা SMS দেওয়া না, সে ফোন দিয়ে মোটামুটি কম্পিউটারে যা যা করা যায় সবকিছু করা যায়। আপনি কি বিশ্বাস করতেন? 2007 সালের দিকে আমাদের যে ফোনগুলো ছিল নোকিয়া, ব্ল্যাকবেরি, মোটরোলা, এই ধরনের ফোন ছিল যেগুলোতে টাইপিং করা যায়, ছোটখাটো টুকটাক যে সাপের স্ন্যাক গেম আছে ওইগুলো খেলা যায়, ক্রিকেটও খেলা যায়, ছোটখাটো ওই যে লো লেভেলের গ্রাফিক্স এর। সো ওই ধরনের ফোন ছিল যাদের শুধু কথাই বলা যেত এবং SMS পাঠানো যেত। ওই সময় যদি কেউ এসে আপনাকে বলতো যে এমন একটা ফোন আসবে যাদের কম্পিউটারে সব কাজ করা যায় মোটামুটি, আপনি কি আসলেই বিশ্বাস করতেন? আমার মনে হয় না। কিন্তু সেই জিনিসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিল আইফোনের কোম্পানি অ্যাপেল। সো অ্যাপেল এমন একটা ফোন বানালো যেটা তারা শুধু ফোনই বানালো, তারা একটা অপারেটিং সিস্টেম বানালো iOS, যে সিস্টেম বানানোর মাধ্যমে তারা হাজার হাজার ডেভেলপারকে নতুন করে কাজ করার সুযোগ করে দিল। তারা একটা অ্যাপ স্টোর বানালো, অ্যাপেল অ্যাপ স্টোর, সেখান থেকে তাদের অ্যাপস ডাউনলোড করা যাবে আর কি। সো তারা আগে ছিল বাটন, ধরেন বাটন কিবোর্ড, সো ক্লিক করে করে টাইপ করতে হতো, তারপর তারা চেঞ্জ করে টাচ স্ক্রিন আনলো। এই যে নতুন একটা স্মার্টফোনের দুনিয়া অ্যাপেল নিয়ে আসলো, এটা করে শুধুমাত্র তারা একটা স্মার্টফোনই তৈরি করলো না, তারা স্মার্টফোনের পুরো দুনিয়াটাকে উলটপালট করে দিল, তারা নতুন একটা দিগন্ত নিয়ে আসলো, তারা ভবিষ্যৎ বদলে দিল। এটাকেই বলে 0 to 1, একদম নতুন কিছু করা যা আগে কখনো ছিল না। এবার চলেন বিষয়টাকে একটু ডিপলি বুঝি। অ্যান্ড্রয়েডের কথা যদি চিন্তা করি, অ্যাপেল যখন এই স্মার্টফোনটা নিয়ে আসলো, অ্যান্ড্রয়েড কি করলো? অ্যাপেলকে মোটামুটি লেভেলের কপি করলো। তারা নতুন একটা অপারেটিং সিস্টেম বানালো অ্যান্ড্রয়েড ওএস, তো সেটার মাধ্যমে তারা আলাদাভাবে প্লে স্টোর বানালো, সেখান থেকে তাদের অ্যাপস ডাউনলোড করতে হবে। মোটামুটি তারা আরো বিভিন্ন জিনিস রিকগনাইজ করলো, আরো জিনিস উন্নত করলো, কিছু ফিচার অ্যাড করলো, তারা ক্যামেরা গুলোকে আরো উন্নত করলো, একটু ভালো কোয়ালিটির ক্যামেরা দিলো। এই যে এইগুলো করার মাধ্যমে তারা নতুন আর ধরনের স্মার্টফোন বাজারে নিয়ে আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যান্ড্রয়েড যে এই কাজটা করলো, তারা কি 0 to 1 করলো? না, তারা 1 to n করলো। অর্থাৎ একটা জিনিস অলরেডি বাজারে এক্সিস্ট আছে, সেই জিনিসটাকে ঘষা মাজা করে কিছু ফিচার অ্যাড করে সেই জিনিসটা করা। এটা কিন্তু নতুন কিছু না, অলরেডি বাজারে আছে, সেই জিনিসটাগুলো নতুন করে করা। এটাকেই বলে 1 to n, অর্থাৎ একটা জিনিস অলরেডি আছে সেই জিনিসটাকে আরেকটু উন্নত করা, কিন্তু নতুন কিছু করা না। কিন্তু এখন আপনার মনে হতে পারে যে আজকে ভিডিওর শুরুতে আমি এত জটিল কথাবার্তা কেন বলতেছি, যে 0 to 1 এগুলো কেন বোঝাচ্ছি? কারণ আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হলো 0 to 1, এই জন্য এই কনসেপ্টটা বোঝা জরুরি। এখন 0 to 1 এই যে বইটা আমি পড়লাম, বইটি পড়ে আমার কেমন লাগলো, বইটা আপনারা কোথায় কিনবেন, সবকিছু নিয়ে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। 0 to 1 বইটির লেখক পিটার থিয়েল। বইটি শব্দাবলী প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা 192। বইটির গুরু রেটিং হলো 4.2 এবং বইটির দাম বর্তমানে 338 টাকা। এটা একটা প্রিমিয়াম প্রিন্টের বই, এটা আপনার বই সদায় পেয়ে যাবেন। আমি বই সদায়ের যে বইটা কেনার লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার চেক আউট করবেন। এবার যদি কভার ডিজাইনে একটু কথা বলি, বইটা যখন প্রথমে আপনি হাতে নেবেন তখন একটা প্রিমিয়াম ফিল পাবেন। সম্পূর্ণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বইটা ক্রিয়েট করা হয়েছে, মানে কভার ডিজাইনটা। বইটির উপরে মানে একদম ফ্রন্ট পেজে যদি কথা বলি, উপরের দিকে বইটির নাম লেখা 0 to 1, নিচের দিকে অবশ্য পিটার থিয়েল বা এটার কো-রাইটার যেটা ব্ল্যাক মাস্টার, তার নাম লেখা আছে, এবং একদম শেষে অনুবাদকের নাম লেখা, অনুবাদক হলো রায়হানা সুলতানা, তার নাম লেখা। এবং ব্যাক পার্টও সেম ডিজাইনের, এবং ব্যাক পার্টে যে লেখাগুলো আছে ধরেন বই সম্পর্কে কিছু লেখা, এবং এই বই নিয়ে বিভিন্ন বিখ্যাত মানুষদের উক্তি দেওয়া আছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে ফাউন্ডার মার্ক জুকারবার্গ, তিনি একটা বইটা নিয়ে উক্তি দিয়েছেন বা ফিডব্যাক দিয়েছেন। তারপরে ইলন মাস্কের একটা ফিডব্যাক আছে, ফোর্সের ফিডব্যাক আছে, এখানে বিভিন্ন জায়গার ফিডব্যাক এখানে দেওয়া আছে, এবং বইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া আছে, যাতে করে বইটার প্রতি মানুষের আকর্ষণ আরো বেড়ে যায়। আজকে আমাদের বইটা অর্থাৎ 0 to 1 যেটা আমার কাছে আছে, এই বইটা স্পন্সর করছে বই সদাই। বই সদাই হলো বাংলাদেশের অন্যতম বড় এবং বিখ্যাত একটা বই বিক্রয়ের প্ল্যাটফর্ম। তারা শুধু বড় এবং বিখ্যাত না, তারা অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি বই সদার ওয়েবসাইটে যান এবং 0 to 1 লিখে সার্চ করেন, তাহলে আপনারা অনেকগুলো বই পেয়ে যাবেন, কারণ এই বইটার অনেকগুলো প্রকাশনী আছে। বাট আপনারা এই যে এই ব্যাক কাভার যে সিলেক্ট এটা আছে আর কি, এই কাভারটা থেকে সিলেক্ট করে ওখান থেকে অর্ডার করতে পারবেন, 338 টাকা দাম। এছাড়া আপনারা বই সদায়ের যে ফেসবুক পেজটা আছে সেখানে গিয়েও তাদের সাথে কথা বলতে পারবেন, সেখান থেকে খুব সম্ভবত আপনি অর্ডার করতে পারবেন। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন দিয়ে রাখি, বই সদায় খুব সম্ভবত এখন একটা গিভ ওয়ে চলতেছে, তারা 21 জনকে বই গিফট করবে। তো আপনারা যদি সেই গিভ ওয়েতে অংশগ্রহণ করতে চান, তাহলে আমি সেই গিভ ওয়ের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুধু গিভ ওয়ে লিঙ্ক না, বই সদায়ের এই যে বইটার লিঙ্ক, এইটা কেনার লিঙ্কও আমি, ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাদের ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দেবো। সো চেক ইট আউট। এই বইটা বেসিক্যালি তাদের জন্য লেখা হয়েছে যারা কিনা উদ্যোক্তা হতে চায়, স্টার্ট আপ করতে চায় বা নতুন কিছু করতে চায় তাদের জন্য। এখন এই যে বইটা অনেক বড় এবং মোটা একটা বই, সো আমি চেষ্টা করবো আজকে রিভিউতে এই বইয়ের যে কি পয়েন্টগুলো সেগুলো তুলে ধরার জন্য।
প্রথম যে কি পয়েন্টটা সেটা হলো লেখক পিটার থেল বোঝাতে চাইছে যে প্রতিযোগিতা না করে নতুন কিছু তৈরি করা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন ইলন মাস্ক, আগে যেটা হইতো যে নাসা মহাকাশে গবেষণা করতো, শুধু মহাকাশ না, তারা রকেট টকেট পাঠাইতো, তো ওই একটা সেক্টরে পুরো নাসার একচ্ছত্র রাজত্ব ছিল। তো ইলন মাস্ক যেটা করলো যে সে তাদের সাথে প্রতিযোগিতায় না গিয়ে সে নতুন একটা জিনিস উদ্ভাবন করলো, যেটা হচ্ছে যে নাসা যে রকেটগুলো পাঠাতো সেটা কিন্তু আর রিইউজেবল ছিল না, সেটা আর ব্যবহার করা যেত না, এর ফলে তাদের খরচ অনেক বেড়ে যেত। ইলন মাস্ক যেটা করলো, সে এমন একটা রকেট বানালো যেটা রিইউজেবল, অর্থাৎ সেই রকেটটা মহাকাশে গিয়ে আবার ফিরে আসতে পারে ভূপৃষ্ঠে এবং সেটা আবার ব্যবহার করা যেতে পারে। এইটা পৃথিবীতে একদম হইচই ফেলে দিল। ইলন মাস্ক যেটা বানাইছে সেটা সত্যি অভাবনীয় এবং অকল্পনীয় এবং অন্য লেভেলের একটা জিনিস বানাইছে, যেটা ছিল একদম 0 to 1, অর্থাৎ এরকম আইডিয়া ছিলই না যে একটা মহাকাশ যান, মহাকাশে গিয়ে আবার ফিরে আসবে এবং সেটা রিইউজেবল ভাবে ব্যবহার করা যাবে। নাসা এরকম করতো না বা তারা পারতো না, সেটা ইলন মাস্ক করে দেখাইছে। তো লেখক পিটার থেল এটাই বোঝাতে চাইছেন যে আমাদের প্রতিযোগিতা না করে নতুন কিছু তৈরি করা, যাতে করে মানুষ আমাদের দিকে ফোকাস করে। এই বইয়ের সেকেন্ড যে কি পয়েন্ট সেটা হলো মনোপলি তৈরি করতে হবে, অর্থাৎ একচ্ছত্র রাজত্ব করার যে কৌশল সেটা আদায় করতে হবে বা কৌশলটা অর্জন করতে হবে। জিনিসটা এরকম যে ধরেন 1998 সালে যখন গুগল একটা সার্চ ইঞ্জিন বানায়, তারা কিন্তু অন্য 5টা সার্চ ইঞ্জিনের মতো বানায়নি, কারণ ওই সময় আরো অনেক সার্চ ইঞ্জিন ছিল, যেমন আল্ট ভিস্টা ছিল, ওই সময় অনেক বড় বড় জায়ান্ট সার্চ ইঞ্জিন ছিল। কিন্তু গুগল যেটা বানাইছে তারা একটা অ্যালগোরিদম বানায়, অ্যালগোরিদমের মাধ্যমে আগের থেকে 10 গুণ ভালোভাবে তারা পেজগুলোকে র্যাঙ্ক করতে পারে এবং সার্চে তারা যা খুঁজতে চায় তা একদম অ্যাকুরেট খুঁজে বের করতে পারে। সো এই যে একটা অ্যালগোরিদম বেসড র্যাঙ্ক সিস্টেম তারা বানায়, এইটা তাদের একটা ইউনিক পয়েন্ট হয়ে যায় এবং সেটাতে তারা বাজিমাত করে দেয়। তারা এখনো পর্যন্ত মার্কেটের 90% শেয়ার দখল করে আছে। এবার অন্যতম কি পয়েন্ট হলো 0 to 1, যেটা আমি প্রথমেই বলছি, আবার অন্য একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন টেসলা, আপনারা সবাই জানেন যে টেসলা একটা ইলন মাস্কের কোম্পানি, তারা বৈদ্যুতিক গাড়ি বানায়। তো একটা সময় এরকম ছিল যে সবাই চিন্তা করতো গাড়ি চলবে পেট্রোলে, ডিজেলে, তো সিএনজি গ্যাসে চলবে আর কি, কিন্তু গাড়ি যে ইলেকট্রিক্যালও বানানো যায়, কারেন্টের মাধ্যমে গাড়ি চালানো যায়, এই জিনিসটা প্রথম মাথায় আসে ইলন মাস্কের এবং সে ওই ভাবনাকে, আইডিয়াকে একটা কাজে রূপান্তরিত করে এবং সে বাস্তবায়ন করে। এই যে কোনো একটা আইডিয়া নেই, সেখান থেকে একটা আইডিয়া বাইর করা এবং সেটা বাস্তবায়ন করা, অর্থাৎ 0 to 1, কোনো কিছুই নেই, সেখান থেকে একটা আইডিয়া বাস্তবায়ন করা। এই 0 to 1 এর আইডিয়াটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই বইয়ের আর একটা কি পয়েন্ট হলো প্রযুক্তির শক্তিকে ব্যবহার করা। ধরেন যখন অ্যামাজন শুরু হয়, জেফ বেজোস যখন অ্যামাজন শুরু করে, তারা কিন্তু ফোকাস ছিল শুধুমাত্র বইয়ের দিকে। সো একটা সময় ছিল যখন মানুষ বই কেনার জন্য লাইব্রেরিতে যেত বা বইয়ের দোকানগুলোতে যেত, কিন্তু জেফ বেজোস শুরু করলো যে Amazon.com, সেখানে আপনারা ওই বইয়ের দোকানে বা লাইব্রেরিতে না গিয়েও বই কিনতে পারবেন। সো তাই প্রযুক্তির একটা অন্যতম ব্যবহার করলো, যে ব্যবহারের মাধ্যমে তারা একদম ফিজিক্যাল একটা জিনিসকে পুরো অনলাইন বানায় ফেললো। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা এখন অ্যামাজনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা কিন্তু এখন বইতে সীমাবদ্ধ নেই। তারা অ্যামাজনে এখন মোটামুটি বিশ্বের যা যা পাওয়া যায় সবকিছু বিক্রি করে, টিভি ফ্রিজ পর্যন্ত বিক্রি করে। শুধু তাই না, অ্যামাজন এখন ক্লাউড কম্পিউটিং বানাচ্ছে, তারা এআই বানাচ্ছে। এই বইয়ের আরেকটা কি পয়েন্ট হলো বিপরীত চিন্তা করা, অর্থাৎ সাধারণ মানুষজন যা ভাবতেছে তার একটু উপরে গিয়ে অন্যভাবে চিন্তা করা। ধরেন আমি একটা উদাহরণ যদি দিই, নেটফ্লিক্স। সো একটা সময় ছিল যে মানুষ যখন তাদের মুভি টুভি দেখার ইচ্ছা হতো, তারা বাজারে গিয়ে সিডি ক্যাসেট ভাড়া করতো, ভাড়া করে এনে সেটা চালায় দেখতো এবং পরবর্তীতে তারা ক্যাসেট ফিরে যেত। সো নেটফ্লিক্স যেটা করলো যে ভাই এসবের কি দরকার, আমরা একটা ওয়েবসাইট বানাইতেছি, এখানে সমস্ত ওয়েব সিরিজ, টিভি সিরিজ সবকিছু থাকবে, তোমরা সাবস্ক্রিপশন কিংবা মাসে মাসে টাকা দেবা, সেখান থেকে দেখবা। সো ওই যে প্রচলিত নিয়মের বিপরীত দিকে নতুন একটা জিনিস তৈরি করা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ফোকাস করতে হবে, যাতে করে আমরা আরো বেশি উন্নত করতে পারি নিজেদেরকে বা নিজেদের প্রতিষ্ঠান। ওয়েল, এইগুলো ছিল হলো এই বইয়ের একদম মেইন বিষয়গুলো। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারছি, বাট আমার মনে হয় আপনারা যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে এই বইটা কিনে পড়তে হবে, আর কেনার জন্য আপনারা বই সদাই থেকে অর্ডার করতে পারেন। এই বইয়ের রাইটার আপনারা যদি ভাবেন যে শুধু পিটার থেল লেখা, তা কিন্তু না। এই বই আমি যদি প্রথমে বলছি যে এই বইয়ের একটা কো রাইটার আছে, সেটা হলো ব্লেক মাস্টার্স, যেটি কিনা পিটার থেলের সাথে মিলে একসাথে তারা এই বইটা লেখে। যখন পিটার থেল এবং ব্লেক মাস্টার্স কোনো একটা কিছু নিয়ে আর কি কম্বাইন কাজ করতেছিল, তখন তাদের মাথায় একটা আইডিয়া আসে যে আমরা একটা বই বানাবো বা বই লিখবো, সেটা মানুষকে অনুপ্রেরণা জাগাবে। পিটার থেল নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পুরো এই বইটি লিখেছে। শুধুমাত্র তাই না, পিটার থেল আমরা জানি যে পেইপালের কো ফাউন্ডার। সো পেইপালে তাদেরকে কি কি নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে, সেই সিদ্ধান্তের কারণে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সমস্যাগুলো তারা কিভাবে ওভারকাম করেছে, সবকিছু তারা এই বইতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। লেখক নিজে বলছে যে এই বইটা লেখার অন্যতম কারণ হলো মানুষ যাতে নতুন কিছু করতে আগ্রহ হয়, নতুন কিছু চেষ্টা করতে আগ্রহ হয়, পুরোনো জিনিস নিয়ে পড়ে না থাকে। এখন আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার এই বইটা পড়ে বেশ ভালো লাগছে। এটা শুধুমাত্র স্টার্ট আপ যারা করবে, যারা উদ্যোক্তা হবে, এদের জন্য এরকম অভিজ্ঞতা না, যে কোনো সাধারণ মানুষ এই বইটা নিয়ে দ্বিধায় পড়তে পারে। আমার মনে হয় এতে পড়লে বলে তাদের চিন্তা শক্তি আরো উন্নত হবে। তো আমি যদি এবার একটা আমার নিজের কথা বলি, আমি একজন ওয়েব ডিজাইনার। আমি যখন ওয়েব ডিজাইনার হিসেবে মার্কেটে প্রবেশ করলাম, তখন দেখলাম আমার মতো আরো হাজার ওয়েব ডিজাইনার আছে। তো আমাকে এমন কিছু একটা করতে হতো যেটা করলে পারে মানুষ আমাকে আলাদাভাবে চেনে। তখন আমি সিলেক্ট করলাম স্পিড অপটিমাইজেশন। ওয়েব ডিজাইন তো করতে আমি পাশাপাশি এক্সট্রা একটা ফিচার যোগ করলাম আর কি, স্পিড অপটিমাইজেশন, যেটা কিনা তখনকার বেশিরভাগ মানুষ করতো না। তো আমার আইডিয়া কিন্তু একদম নতুন ছিল না, এমন ছিল না যে বাজারে কিছুই নেই সেখান থেকে, এরকম কিন্তু না, 0 to 1 না, বাট 1 to n করছিলাম আমি, যে
আমি নতুন একটা ফিচার অ্যাড করছিলাম, এতে করে আমার মার্কেট ভ্যালুটা অনেকটা বেড়ে গেছিল এবং ফাইবারে মোটামুটি আমি জনপ্রিয় ছিলাম আর কি একটা সময়, যদিও এখন ফাইবার প্রোফাইলে খুব একটা কাজ করা হয় না। 0 to 1 শুধুমাত্র যে একটা ব্যবসায়িক বই তা কিন্তু না, এটা আমাদের চিন্তা ভাবনাকে 10 গুণ বাড়িয়ে দেওয়ার মতো একটা বই। আচ্ছা, এতক্ষণ তো অনেক বাইরের দেশের মানে ফরেন কান্ট্রির যে উদাহরণগুলো দিলাম, আপনাদের বুঝতে আমি জানি না কতটুকু বুঝতে পারছেন বা সমস্যা হয়েছে কিনা। আমি একটু আমার নিজের দেশের বা বাংলাদেশের উদাহরণ দিই। ধরেন বিকাশ যখন এই যে মোবাইল ব্যাংকিং সার্ভিসটা চালু করলো, এরা কিন্তু মানুষ অনেক কষ্ট করতো, যে ধরেন কেউ ই কমার্স সার্ভিস গুলো চালু করতে পারতো না, ই কমার্স ওয়েবসাইট গুলো ঠিকঠাক মতো লেনদেন করতে পারতো না, এত দ্রুত ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হতো, অনেক ঝামেলা ছিল। কিন্তু বিকাশ এমন একটা পদ্ধতি নিয়ে আসলো মোবাইল ব্যাংকিং সার্ভিস, যার কারণে মুহূর্তের মধ্যে মানুষ ট্রানজেকশন করতে পারছে। এই যে নতুন একটা জিনিস নিয়ে আসা 0 to 1, এবং তারপরে বিকাশের দেখা দেখি রকেট, নগদ, হাবিজাবি বিভিন্ন অনেক কোম্পানি টিকে আছে, আবার অনেক কোম্পানি হারায় গেছে। বাট যে বিকাশ কিন্তু শুরু করছিল নতুন একটা জিনিস 0 to 1, বাট এই যে নগদ টগদ এরা যারা করছে, এরা ওই যে অ্যান্ড্রয়েডের মতো ফিচার অ্যাড করছে, নতুন অফার দিয়েছে, যেটা করছে 1 to n। আমি যদি আর একটা উদাহরণ দিই, সহজ.com। আগে একটা সময় ছিল লাইনে ধরে ট্রেনের টিকিট কাটতে হতো বা বাসের টিকিট কাটতে হতো। সহজ.com যেটা করলো, একদম নতুন একটা জিনিস নিয়ে আসলে বাংলাদেশের মানুষের কাছে, যেটা হলো যে ঘরে বসে টিকিট কাটা, সেটা বাসের টিকিট হতে পারে। ইভেন আমি যতদূর জানি সহজ.com এখন লঞ্চের টিকিটও কাটা যায়। সো বাসের টিকিট, ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট, সবকিছু কাটা যায়। সো এই যে নতুন একটা জিনিস নিয়ে আসা 0 to 1। 0 to 1 এর সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? 0 to 1 এর সবচেয়ে বড় উদাহরণ তো পেপাল। এই যে বইটা আছে 0 to 1, এই বইয়ের যে রাইটার পিটার থেল, তিনি কিন্তু একজন কো-ফাউন্ডার পেপালের। তো পেপাল কেন 0 to 1 এর সবচেয়ে বড় উদাহরণ? কারণ হলো পেপাল আসার আগে এই যে মানি ট্রানজাকশনের যেটা কথাটা বললাম, আমি তো বিকাশ দিয়ে বুঝাইলাম বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু আগে তো প্রথমে বাংলাদেশে আসছে এরকম না, আগে তো ইন্টারন্যাশনালি আসে। যে কোনো জিনিস আগে ইন্টারন্যাশনালি আসে, ইন্টারন্যাশনালি ভাইরাল হয়, তারপরে সেটা ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে মোটামুটি জনপ্রিয় হয়, তারপরে বাংলাদেশে আসে। প্রথমে পৃথিবীর মানুষের এই যে ট্রানজেকশনের বেশ অনেক সমস্যা হতো। সো পিটার থেল এবং তার কিছু বন্ধুরা মিলে যেটা করলো, সেটা হলো যে পেপাল নামে একটা প্রতিষ্ঠান বানালো, যেটা কিনা মানুষের লেনদেন ইজি করে দেবে। প্রথমত তারা কিন্তু সব জায়গায় সার্ভিস দিত না, তারা ইভেন আমার একটা ওয়েবসাইট ছিল, ই কমার্স ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাতে মানুষজন খুব দ্রুত তাড়াতাড়ি জিনিসপত্র কিনতে পারে বা ট্রানজেকশন করতে পারে, তাদের সুবিধার জন্য তারা একটা ওয়েবসাইট বানালো PayPal.com, এবং তারা খুব ভালোভাবে চলতেছিল। এর মাঝখানে যেটা হলো, ইলন মাস্ক তাদের দেখা দেখে আরো একটা জিনিস বানালো X.com। এটাও পেপালের মতো ছিল। পরবর্তীতে অবশ্যই ইলন মাস্কের X.com এবং পেপাল মার্জ হয়ে যায়, মার্জ হয়ে পেপালই থাকে। কেন পেপাল থাকে এবং X.com হয় না, সো এই বিষয় নিয়ে খায়েদ ফারহান ভাইয়ের একটা ডিটেইল ভিডিও আছে পেপাল মাফিয়া নামে, সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে দিতে পারেন। তো যেটা বলতেছিলাম যে পৃথিবীতে মানি ট্রানজাকশনের যে বিষয়টাই ছিল না, সেখান থেকে কিছু বন্ধুরা মিলে এই জিনিসটা চিন্তাটা নিয়ে আসা এবং বাস্তবায়ন করা, এবং তার পরবর্তী দেখা যায় যে মানুষজনের অনেক দৌড়াদৌড়ি হয়রানি কমে যাতে ব্যাংকে লাইনে দাঁড়াতে হচ্ছে না, ইজিলি ঘরে বসে তারা জিনিসপত্র কিনতে পারছে বা মানি ট্রানজাকশন করতে পারছে। এই যে নতুন একটা জিনিস নিয়ে আসা, এটাই হলো 0 to 1। এখন এই বইয়ের যিনি লেখক পিটার থেল, তার সাথে আমি একটা বিষয়ে দ্বিমত পোষণ করছি, সেটা হলো প্রতিযোগিতা না করা। তিনি এই বইতে বারবার বলছে প্রতিযোগিতা করার দরকার নাই ভাই, প্রতিযোগিতা করা, তুমি নতুন জিনিস নিয়ে আসো, নতুন জিনিস নিয়ে সবার আকর্ষণ তোমার মধ্যে নিয়ে আসো, এটা তার মেইন বিষয় ছিল আর কি একটা টপিকে। কিন্তু আমার মনে হয় প্রতিযোগিতা থাকা দরকার, সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে। এখন আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে, তারা যে ফাইবার বা আপার থেকে টাকা পয়সা নিয়ে আসে, কিসের মাধ্যমে নিয়ে আসে? ম্যাক্সিমামে কিন্তু নিয়ে আসে পেইনওয়ারের মাধ্যমে। এই যে পেইনওয়ারের কিন্তু বাংলাদেশের মার্কেট একটা ৭১-৭০ তো পেইনওয়ার যা করে তাই, তাদের উপরে কোনো কথা নাই। এটা যদি বলা যে আজকে ইয়ারলি চার্জ আমাদের $100 দিতে হবে, কিছু করার নাই, দিতে হবে। কিন্তু এখানে যদি একজন প্রতিযোগী থাকতো, ধরেন পেপালে যদি থাকতো, তাহলে কিন্তু পেইনওয়ার এগুলো করতে পারতো না। পেইনওয়ার কিন্তু তাদের সাথে লড়াই করে আমাদেরকে অনেক অফার দিত, বা পেপালেও কিন্তু আমাদের অনেক অফার দিত। এতে করে আমরা যারা সাধারণ কাস্টমার আছি, তারা কিন্তু অনেক সুবিধা পাইতাম। পিটার থেল যেহেতু বলছে যে প্রতিযোগিতা করা যাবে না, এখন এই বিষয়টা কতটা বাস্তবসম্মত এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ ধরুন প্রতিযোগিতা না থাকলে আর কেউ কি নিজেদের উন্নত করতো? ধরেন অ্যাপেল আর যদি অ্যান্ড্রয়েডের কথা বলি, সো অ্যান্ড্রয়েড উন্নত হচ্ছে অ্যাপেলের থেকে, যার কারণে অ্যাপেলই তো আরো বেশি উন্নত হচ্ছে, বা অ্যাপেল উন্নত হচ্ছে, এটা দেখে অ্যান্ড্রয়েড নিজেদেরকে আরো উন্নত করেছে। এই যে প্রতিযোগিতার মাধ্যমে তো সবকিছু উন্নত হচ্ছে, তাই না? সো প্রতিযোগিতা না থাকলে কেউ কি নিজেদের উন্নতির কথা চিন্তা করতো? সবকিছু স্বাভাবিক চলতেছে, আমার উন্নতি কি দরকার? প্রতিযোগিতা আসার জন্য তো মানুষ চিন্তা করে যে আমাদের আরো একটু আগে যেতে হবে, আরো একটু উন্নত করতে হবে। আমি ভিডিওতে অনেকবার বলছি, বাট আবারও বলতেছি, এই বইয়ের যে লেখক পিটার থেল, তিনি কিন্তু পেপালের কো-ফাউন্ডার। শুধু কো-ফাউন্ডারই না, পেপালের প্রথম সিইও ছিল পিটার থেল। ওয়েল, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, কিংবা আপনার এরকম যদি প্ল্যান থেকে থাকে যে আপনি ভবিষ্যতে উদ্যোক্তা হবেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে এই বইটা আপনার একবার হলেও অবশ্যই পড়া উচিত। ওভারঅল এই বইটা পড়ে আমার যে অভিজ্ঞতা হলো, সেটা হলো যে প্রতিযোগিতা করলেই হবে না, এমন কিছু করতে হবে যেটা একদম নতুন এবং যেটা আমাদেরকে অন্যদের থেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর আপনি যদি বই রিলেটেড বিষয় নিয়ে আরো এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই সাজেস্ট করবো আপনার এই চ্যানেলে সাবস্ক্রাইব করা উচিত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।